লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, 10 জনের প্রাণহানি, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখানে নিহত হয়েছে 7 জন, পরিচয় পাওয়া যায় না, একজনের পরিচয় পাওয়া গেছে, একটা মহিলা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দোষীদের কেউ ছাড় পাবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হয়রানির শিকার হবে না নিরীহ কোনো মানুষ। দেশে চরমপন্থার সুযোগ নেই বললেন উপদেষ্টা মাহফুজ। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশে উত্তরণের কাজ করছে সরকার। বিএনপি প্রথম সংস্কারের দাবি তুলে বললেন মির্জা ফখরুল, জনগণের বাহিরে গিয়ে সংস্কার করলে মেনে নেওয়া হবে না। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ দুদিনেও মেরামত হয়নি, লোকালয়ে ঢুকছে লোনা পানি, খাবার সংকটে পানিবন্দীরা। ঈদ আনন্দ উদযাপনে বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটক সমাগম, চিড়িয়াখানায় আজও জনস্রোত, সমুদ্র সৈকতে ভ্রমণ প্রেমীদের ঢল। এবং বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যে থাইল্যান্ডে শুরু বিমস্টেক সম্মেলন, কাল যোগ দেবেন ডক্টর ইউনূস, মোদির সঙ্গে বৈঠক অনিশ্চিত। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা। চুন্তি এলাকায় বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন 10 জন। এ সময় আহত হন 8 জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মাত্র কয়েকদিনের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়রা শোকাহত, আর প্রশাসন বলছে ঘটনা তদন্ত চলছে। সহকর্মী এ কে এম নাজিমের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় বুধবার সকাল 7টায় বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 10 জন নিহত ও 8 জন আহত হন। লোহাগাড়া ফায়ার সার্ভিস জানায়, প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। নিহতদের বেশিরভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এসে দেখতেছি এখানে গাড়ির সংখ্যা আছে, আমরা লোকজন যা মরছে না মরছে গাড়ি তুলে যেভাবে পাচ্ছি ওনাকে ওদেরকে এইভাবে গাড়ি তুলে দিচ্ছি। প্রথমত এটা বলতে চাচ্ছি যে বেপরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে। খবর পেয়ে তৎক্ষণাৎ লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ নিহতদের উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আমরা এখানে নিহত হয়েছে 7 জন, আমরা 3 জনকে হাসপাতালে পৌঁছে, ওদের পরিচয় পাওয়া যায় না, একজনের পরিচয় পাওয়া গেছে, একটা মহিলা। ওনার বাড়ি হলো কুষ্টিয়া সদর থানা কুমারগাড়া গ্রাম। এর আগে 31 মার্চ একই এলাকায় বাস মিনিবাস সংঘর্ষে 5 জন নিহত হয়েছিলেন। দুইবারের ভয়াবহ দুর্ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আগস্ট হত্যা মামলায় কোনো নিরীহ ব্যক্তি সাজা পাবে না, অন্যদিকে যারা দুষ্কৃতিকারী তাদের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বুধবার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং পর্যায়ক্রমে খিলক্ষেত, ভাটারা, বাড্ডা ও রামপুরা থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 5 আগস্টের পর দেশে কোনো প্রকার জঙ্গিবাদের উত্থান ঘটেনি। সকল পরিস্থিতি দেশবাসীকে সঙ্গে নিয়ে সমাধানের আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলেও জানান তিনি। কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটার আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো। আপনারাও চেষ্টা করতেছেন, জনগণও চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি, আমাদের বাহিনীগুলোও চেষ্টা করতেছে। দেশে চরমপন্থার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার কঠোর অবস্থানে যাবে। বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশে উত্তরণের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে, নতুন
যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতি তে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখব। জনগণের বাইরে গিয়ে কোনো সংস্কার হলে বিএনপি তার সমর্থন করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ যেটা চাইবে বিএনপি সেটাকেই সমর্থন করবে। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি সংস্কারের প্রবক্তা বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত, এখানে এক একজনের এক এক মত থাকবে, আর জনগণ বেছে নেবে কোনটা তাদের জন্য উপযুক্ত। এ কারণেই নির্বাচন। বিএনপিকে টার্গেট করে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা, আমরাই সংস্কার চেয়েছি। অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপি ভাবমূর্তি নষ্টে নানা সবক দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান তিনি। এ সময় তিনি অতীতে বিএনপি নেতাকর্মীদের ত্যাগ এবং নির্যাতিত হওয়ার কথা তুলে ধরেন। দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী। পরবর্তীকালীন সরকার তাদের নিজস্ব দায়িত্ব বাদ দিয়ে তারা কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকে তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে, আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। যে উপদেষ্টাদের কেউ কেউ এই ধরনের যে কথাবার্তাগুলো বলছেন, এটাতেই তো আমাদের আশঙ্কা হয় যে তাদের ভেতরের কোনো উদ্দেশ্য আছে কিনা। অত্যন্ত জরুরি দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, দেশে জনগণের সরকার চালু করা। 16 বছর জনগণ ভোট দিতে পারেনি, সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া অঞ্চলে বাঁধ ভাঙার কারণে উপকূলবাসী এখন বিপদের মধ্যে। সমস্ত এলাকা লোনা পানিতে ভেসে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র পানি ও খাদ্য সংকট। দেখা দিয়েছে এক মানবিক বিপর্যয়। দুদিন পার হয়ে এলেও এখনো বাঁধ মেরামত শুরু হয়নি, এখনো লোকালয়ে ঢুকছে পানি। সহকর্মী শরীফুল্লাহ কায়েসার সুমনে পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সাতক্ষীরার আশাশুনি এলাকাটি পুরোপুরি লোনা পানিতে ডুবে গেছে। খাবার পানি, গোসলের পানি, রান্নার পানি কিছুই নেই। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো নেই কেউ, এমনকি শিশুদের মুখে খাবার তুলে দেওয়ারও কেউ নেই। জায়গা নিয়ে কোনো থাকার অবস্থা নেই, তাই চলে যাচ্ছি। কোনো খাবার আসে নাই, কোনো জলপাই নাই, আমরা তো অসহায় হয়ে চলে যাচ্ছি। ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই, লোকজন ছেলে নিয়ে বাচ্চারা নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। বানভাসী আশায় বুক বেঁধেছিলেন বাঁধ মেরামত শুরু হবে, কিন্তু 2 দিন পার হলেও জোয়ারের তীব্রতা আরো বেশি থাকায় শ্রমিকরা সাহস হারিয়ে ফেলেন। এই বন্যা গত 2 দিন ধরে জোয়ার ভাটার পানি অনবরত চলাফেরা করছে, টিউবওয়েলের পানি পান করা যাচ্ছে না। খুব সমস্যা, মানুষের পশু পাখিরও খাবার নাই, মানুষেরও কোনো খাবার নাই। মানবিক বিপর্যয়ের মধ্যেও স্থানীয়রা দ্রুত বাঁধ মেরামতের কাজ দেখতে চান, যাতে তাদের ঘরবাড়ি, খামার ও ফসলি জমি থেকে লোনা পানি নেমে যায়। বলার মতো তো কিছু নাই আর। আমরা তো এখন যে এই যে নদী বাঁধ ভেঙে যে অবস্থা হয়েছে, করুণ অবস্থা হয়েছে, আমাদের তো খাওয়া দাওয়া কোনো কিছু নাই, পুরন বস্ত্র নাই, আমার কাছে কিছু নেই, সব বুড়ি রয়েছে। এখন খাওয়ার পানি দরকার। এখন যে অবস্থা হয়েছে এই অবদা ভাঙনের কারণে হচ্ছে পানি আনাও আপনার কঠিন হয়ে গেছে। জেলার প্রশাসক ও ইএনও সমস্যার সমাধান দিতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন 1 সপ্তাহে পরিস্থিতি সমাধান হবে না। এখন আমরা চেষ্টা চালাচ্ছি, এখানটা একটা ছুটিকালীন সময়দের লেবার ম্যাটেরিয়ালস পাওয়া কঠিন হচ্ছে, তারপরেও ব্যবস্থা হচ্ছে এবং আগামীকালের মধ্যে আশা করি আমরা রিংটা ক্লোজ করে দেবো। গত 10 বছর সাতক্ষীরার এই অঞ্চল অন্তত 10 বার ভাঙনের শিকার হয়েছে। ঈদের দিন বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে।
নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। বুধবার সকাল থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়। ঈদে যারা ছুটি পাননি কিংবা ভ্রমণে বের হচ্ছেন এমন লোকজন মূলত ভিড় করছেন রেল স্টেশন ও বাস টার্মিনালে। এদিকে ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিস্তারিত আলিমুজ্জামান সাফনের রিপোর্টে। ঈদ যাত্রার তৃতীয় দিনেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রা অনেকটা স্বাচ্ছন্দ্যে হলেও সময় মতো ছুটি পাননি কেউ। তারা বলছেন ঈদের দুদিন পেরিয়ে গেলেও নির্বিঘ্নে যাত্রা করতে আজ যাচ্ছেন গন্তব্যে। ট্রেনে যাচ্ছি, আমাদের নিজস্ব গাড়ি আছে, কিন্তু ট্রেনের যে একটা মজা ভ্রমণের সেটা ফিল করার জন্য এই গ্যাঞ্জামের ভিতরে এত লোকের ভিতরেও যাচ্ছি। এখানে ঢাকাতে ঈদ করছি, কিন্তু ওরকম একটা আমাদের মানে আমেজ মনে হচ্ছে না। এর জন্য আমরা এখন ঢাকার বাইরে যাচ্ছি। ঈদের দিন গেলে হয়তো ভিড় হবে, সেই জন্য মনে করছি যে ঈদের তৃতীয় দিন গেলে হয়তো বা লোক কম হবে, কিন্তু ওই তুলনায় তো লোক কম না, লোক অনেকই দেখা যাচ্ছে। বুধবার সকালে সময় মতো কমলাপুর ছেড়েছে সব কটি ট্রেন। কর্তৃপক্ষ বলছে ঈদ পরবর্তী ও ফিরতি যাত্রাতেও থাকবে একই প্রস্তুতি, প্রয়োজনে যোগ করা হবে বাড়তি বগি। ঢাকা থেকে হিউজ মানুষ ঢাকার বাইরে চলে যাচ্ছে, আর ফেরত যে চাপটা এটা এখনো শুরু হয় নাই। আমরা আশা করছি আগামী শুক্রবার এবং শনিবার যথেষ্ট চাপ থাকে। একই চিত্রের দেখা মিলল মহাখালী বাস টার্মিনালেও। ঢাকায় ঈদ পালন শেষে শেকরের টানে পাড়ি জমাচ্ছেন অনেকেই। ভাই আজকে তো ফাঁকা, তো এই কারণে আমরা যাইতে সুবিধা হইব, কারণ জ্যামজট পড়বে না, এই কারণে যাচ্ছি। আমি তো এয়ারপোর্টে জব করি, তো আমার তো ডিউটি ছিল, ঈদের দিন ডিউটি ছিল। ঢাকাতে কিছু কাজ ছিল, তারপর আত্মীয় সব বোনা ছিল, মেয়ের শ্বশুর বাড়ি, তো এইগুলি করে শেষ করে এখন আমার শ্বশুর বাড়ি এবং বাড়ি যাচ্ছি। কেউ আবার ইচ্ছে থাকলেও টিকিট না পাওয়ায় যেতে পারেননি নির্দিষ্ট গন্তব্যে, তারাই আজ ঢাকা ছাড়ছেন। ঈদ যাত্রার তৃতীয় দিনেও রাজধানী ছেড়ে পরিবারের কাছে যাচ্ছে নগরবাসী। মহাসড়কে নেই কোনো যানজট, নেই কোনো বাড়তি ভাড়ার অভিযোগ। মহাখালী বাস টার্মিনাল থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সড়ক দুর্ঘটনায় 10 জন নিহতের ঘটনার সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি ডানা, আমরা সকাল থেকেই এই দুর্ঘটনায় ঘটে যাওয়া যারা রয়েছে তাদের পরিচয় জানার চেষ্টা করেছি, তবে এখনো পর্যন্ত যারা এখানকার দায়িত্বরত পুলিশ রয়েছে তারা আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের পরিচয় জানাতে পারেনি। তবে যে শিশুটি রয়েছে চিকিৎসাধীন রয়েছে, এখানে 3 জন, এখানে একেবারে ছোট শিশুটির সাথে আমরা কথা বলতে পেরেছি। তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তার নাম আরাধ্যা বিশ্বাস, এইটুকু আমরা জানতে পেরেছি। তবে তার সেন্স আসছে এবং যাচ্ছে, তাকে এক্স-রে করাতে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় আমরা তার সাথে কথা বলেছি, সে আমাদেরকে তার নামটি শুধু জানিয়েছেন এবং সে আমাদেরকে আর কিছুই জানাতে পারেনি। এরপর সে আবার সেন্সলেস হয়ে যায়। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই সড়ক দুর্ঘটনায় আরো 3 জন চিকিৎসাধীন আছে। যিনি বড় তরুণী রয়েছে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, সে এখনো সেন্সলেস রয়েছে। আরো একজন পুরুষ এসছেন, তাকে এক্স-রে করার জন্য এক্স-রে রুমে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পরিবার পরিজনের কোনো ধরনের খবরাখবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো ধরনের জানা যায়নি তাদের পরিবারের পরিচয়। এই ছিল চট্টগ্রাম থেকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লোহাগাড়ার দুর্ঘটনায় সর্বশেষ আপডেট। পায়েল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ঈদের তৃতীয় দিনে ভিড় বাড়ছে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন চিড়িয়াখানা, হাতিরঝিল, বলদা গার্ডেন সহ বিভিন্ন পার্ক ও মিউজিয়ামে। বুধবার রাজধানী জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যস্ত নগরবাসী ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়েছেন রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই বোন ও নিকট আত্মীয় নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন অনেকে। এদিকে হাতিরঝিল, বলদা গার্ডেন সহ রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণপ্রিয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে ঈদের এই সময় বিনোদন পিপাসুরা ছুটে বেড়াচ্ছেন এক বিনোদন কেন্দ্র থেকে অন্য বিনোদন কেন্দ্রে। হ্যাঁ, ভালো লাগছে, তবে
পরিবেশটা মানে ধুলা উঠতেছে, যদি কর্তৃপক্ষ পানি ছিটিয়ে দিত তাহলে মনে হয় ভালো হইতো আর কি। বাচ্চাদের আমরা যখন বাসায় শেখানো হয় টাইগার, তারপর লায়ন, এলিফ্যান্ট, এগুলো দেখার জন্য আর কি ওদের উৎসাহিত করা হয়। অনেক ভালো লাগছে আমরা, কারণ আমরা দেশে যাই নাই, তো আমরা এখানে এসে সবাই একসাথে ঘুরতেছি। ঈদ বিনোদনের খবর জানাতে রাজধানীর শ্যামলী শিশু পার্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ঈদের তৃতীয় দিনে আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে রাজধানীর বেশ কয়েকটি বিনোদন কেন্দ্রে কিন্তু আমরা ঘুরতে পেরেছি। সেখানে যেটি দেখেছি যে দর্শনার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। এর আগেও আমরা এই মুহূর্তে আমরা রয়েছি বনানীর শিশু মেলায়, যেখানে আসলে শিশুদেরকে নিয়ে বাবা মারা এসেছেন ঈদের আনন্দটা আসলে শিশুদেরকে পুরোপুরি দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে এই শিশু মেলাকে কেন্দ্র করে কিন্তু আসলে অনেক দর্শনার্থীদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করেছি। শিশুদের বিভিন্ন রাইডে চড়ে তাদের যে বিনোদন সেটি কিন্তু তারা নিচ্ছেন। আপনি দেখছেন যে এর আগেও আমরা রাজধানীর চিড়িয়াখানাতে ছিলাম, সেখানেও আমরা দেখেছি যে আসলে গত দুদিনের চেয়ে কিন্তু আজকে সর্বোচ্চ দর্শনার্থী, এমনটা কিন্তু জানিয়েছেন ওখানকার পরিচালক। আমরাও তাই লক্ষ্য করেছি। আসলে বিভিন্ন বয়সের দর্শনার্থী তারা কিন্তু এখানে আসছেন, বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছেন, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন, সেই সাথে পুরো পরিবারের আসলে সদস্যরা কিন্তু তারা ঈদ আনন্দ ভাগাভাগি করছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। তবে প্রচণ্ড কিন্তু রোদ, যে কারণে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি আমরা লক্ষ্য করেছি, কারণ এই রোদের মধ্যে ছোট ছোট বাচ্চারা আসলে যে আনন্দ সেটি কিন্তু একটা সময় গিয়ে তারা কিন্তু আসলে অনেকটা ম্লানি হয়ে যাচ্ছে। তবে আমরা দেখেছি যে শুধু ঢাকা শহরে যারা আছে তারাই কিন্তু আসেনি, এসেছে আমরা দেখেছি ঢাকার পাশে সে নরসিংদী থেকেও এসেছেন, কেউ নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এভাবেই করে কিন্তু আসলে তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে এসেছেন। এবং তবে এবছরের যে ব্যবস্থাপনাগুলোতে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। সব মিলিয়ে আসলে অনেক আনন্দমুখর পরিবেশে কিন্তু আসলে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উদযাপন করছেন রাজধানীবাসী। তুহিন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শ্যামলী শিশু পার্ক থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ঈদ উল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় জমেছে। কক্সবাজার, কুয়াকাটা, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে ঈদের আনন্দে মেতে উঠছেন মানুষ। সমুদ্র সৈকত, পাহাড়ি এলাকা এবং চা বাগানে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন পর্যটকরা। বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা, রাঙামাটি ও চট্টগ্রামে ফয়েজ লেক সহ বিভিন্ন স্থান জমে উঠেছে। এছাড়া শরীয়তপুর, দিনাজপুর ও মৌলভীবাজারও পর্যটকদের ঢল নেমেছে। সব মিলিয়ে ঈদে প্রকৃতির সৌন্দর্য এবং বিনোদন উপভোগ করে সবাই উৎসবের আমেজে মেতে উঠেছেন। অনেকদিন পরে কক্সবাজারে এসেছি। সাধারণত ঈদ বাড়িতে করা হয়, সাডেন প্ল্যানে কক্সবাজার আসা হয়েছে, সুতরাং আজকে আসতে পেরে অনেক ভালো লাগছে। ঈদের ছুটি উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে কক্সবাজারের সমুদ্র সৈকত ও সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও খালেদ আহমেদ। প্রথমে যাচ্ছি কক্সবাজার। আব্দুল, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ ডানা। আপনি আজকে ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারের লক্ষ লক্ষ পর্যটকে ভরপুর সমুদ্র সৈকত, সব জায়গায় লোক আর লোকারণ্য। কক্সবাজারের যে পরিস্থিতি, তাপমাত্রা খুবই বেশি এবং কক্সবাজারের আগত পর্যটকরা তাদের মনের আনন্দে সমুদ্রের যে এটা রয়েছে সবচেয়ে সবাই মনের আনন্দে ওরা ঘুরে বেড়াচ্ছেন এবং সবকিছু মিলিয়ে খুব সুন্দর পরিবেশ। এবং আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এখানে কক্সবাজারের সমুদ্র সৈকতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে পর্যটকরা কিছু অভিযোগ করেছেন। যদি বলেছেন যারা বিশেষ করে ছোট বাচ্চাদের ফিডিং এর ব্যবস্থাটা নাই এবং বিশেষ করে বৃদ্ধ এবং গরমের কারণে লোকজন প্রচুর পানির পিপাসা তৃষ্ণার্ত মানুষের জন্য কোনো সুযোগ সুবিধা নেই। জেলা প্রশাসন এবং উদ্যোক্তারা যদি এই ধরনের কোনো ব্যবস্থার জন্য উদ্যোগ নেয় তাহলে পর্যটকদের জন্য খুব সুবিধা হবে এবং এটা পর্যটকদের বিনোদনের মাত্রাটা আরো বাড়িয়ে দেবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সার্বিক সবকিছু মিলিয়ে নিরাপত্তাটা খুবই চমৎকার রয়েছে। কক্সবাজারের ব্যবসায়ী
ব্যবসায়ীরা বলেছেন তারা প্রচুর পরিমাণে ব্যবসা হচ্ছে এবং তারা আগামী কয়েকদিন এই ব্যবসা অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং টুরিস্ট পুলিশ জানিয়েছে তারা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার রেখেছে এবং সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে পরিবেশ এটা আগামী কয়েকদিন লোকারণ্য থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি এখন যাব সিলেটের খালেদ মাহমুদ, সিলেটের চা বাগানের এবং পর্যটনের খবর জানার জন্য খালেদের কাছে আমরা হ্যান্ড ওভার করছি। রহমান, আপনাকে ধন্যবাদ। সিলেটে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের জন্য ঢল নেমেছে, আর এতে করে আসলে সিলেটের যে সকল পর্যটন স্পট রয়েছে সেগুলোতে আসলে অনেকটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, অনেকটা স্বস্তি এসেছে। দীর্ঘদিন পর আসলে সিলেটের পর্যটন নিয়ে এবার আসলে আসার কথা বলছেন সংশ্লিষ্টরা। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন যে সিলেটে এবার অন্তত 15 লক্ষাধিক পর্যটক আসতে পারেন এবং সিলেটে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের সার্বিক নিরাপত্তা সহ সবগুলো বিষয়ে প্রশাসন আসলে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি রয়েছি এই মুহূর্তে গার্ডেন প্যালেস রিসোর্ট নামে একটি রিসোর্টে, যেটি আসলে একদম সিলেট শহরের কাছাকাছি, সিলেট ফ্রান্সগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় এটির অবস্থান। তো এই রিসোর্টটি মূলত অনেকগুলো ফুলের বাগানে, অর্থাৎ ফুলে ফুলে আচ্ছাদিত একটি রিসোর্ট এটাকে বলা যায়। এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক এমনিতেই আসেন, আর ঈদ উল ফিতরের ছুটিতে এবার পর্যটকদের সংখ্যা আসলে অনেক বেশি আমরা লক্ষ্য করছি। দর্শকদের জানিয়ে রাখতে চাই যে সিলেটে যারা আসলে ঘুরতে আসেন তারা যে শুধু সাদা পাথর, জাফলং কিংবা বিছনাকান্দিতে ঘুরতে যান তা না। সিলেট শহরের আশেপাশে যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে চা বাগান এবং সিলেট শহরের মধ্যে কিন ব্রিজ কিংবা আলী আমদুদের গুড়ি সহ যে ছোট ছোট রিসোর্টগুলো রয়েছে সেগুলোতে তারা ঘুরতে যান। তো আমি এখন গার্ডেন প্লেস রিসোর্টে আছি এবং এখানকার যিনি এমডি তিনি আছেন আমাদের সাথে। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে এবার আসলে সিলেটে কেমন পর্যটক দেখছেন এবং আপনার এখানের কি কি সুবিধা রয়েছে পর্যটকদের জন্য। ধন্যবাদ জানাই প্রথমে দেশ টিভিকে, সবার পক্ষে আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আসলে আলহামদুলিল্লাহ এবার সিলেটে অন্য বছরের তুলনায় এবার আলহামদুলিল্লাহ এই দর্শকদের যথেষ্ট পরিমাণ আগ্রহ, বিশেষ করে ঈদকে নিয়ে, ঈদের ফ্যামিলিকে নিয়ে ঘোরার জন্য প্রচুর আলহামদুলিল্লাহ আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি বলছিলেন যে প্রচুর পর্যটক এবার সিলেটে এসেছেন। আমরা গতকালও দর্শকদের দেখিয়েছি যে সিলেটের চা বাগানগুলোতে এখন অগণিত পর্যটক আসলে আসছেন এবং তারা দিন গেলে আরো বেশি পর্যটক সিলেটে আসবে এমনটি সংশ্লিষ্টরা বলছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন ডানা। ধন্যবাদ আপনাদেরকে। কক্সবাজার ও সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ দুপুর।